ইস! আমি তো কখন থেকেই এই দিনটারই অপেক্ষায় ছিলাম। কিন্তু এখন আমার কপালটাই খারাপ। আর মানুষ তো আর খাওয়া যায় না। তাই আপনাকেও খাবো না। সাথে আপনি অনেক শক্তও হবেন। তাই আমার জন্য সফট কিছু খাবার অর্ডার করুন না প্লিজ। আমি বাড়িতে গিয়ে আপনার সব কটা টাকা দিয়ে দিব। সত্যি বলছি আমি। আমার এমন কথায় ওনার রাগটা আরো বাড়িয়ে দেয়। উনি সেই রাগের বশবর্তী হয়ে চাপা সুরে দাঁতে দাঁত পিষে বলে ওঠে, ও তাই? আচ্ছা, আমি শক্ত হলে আশেপাশে কত সফট খাবার লতা পাতা পড়ে আছে, ওগুলো খাও তুমি। তোমার জন্য এগুলোই বেস্ট আর মজাদারও হবে। আপনি খেয়েছেন বুঝি? এগুলো মানুষ খায় না, তবে এটা তোমার জন্য বেস্ট। ছি! এগুলা মানুষ না খেলেও আমি কেন খাবো? সেটাই তো, আমি কখন বললাম এগুলো মানুষ খায়? আমি তো বললাম এগুলো তুমি খেতে পারো, তোমার জন্য বেস্ট এগুলো। ওনার এমন কথায় আমি মুহূর্তেই রেগে যাই। তাই ওনার দিকে তাকিয়ে থেকে কপট রাগ দেখিয়ে বলে উঠি, মানে এই, আমাকে আপনার মানুষ মনে হয় না? কেন, কোনো সন্দেহ আছে তোমার? এই আপনার সমস্যা কি, হ্যাঁ? সমস্যা? সমস্যা? সমস্যার রানী তুমি। যেখানেই যাবে সেখানেই সমস্যা বস্তুটা তোমার পেছন পেছন নিয়ে ছুটবে। কখনো ভুলেও এটা নিতে ভুলো না তুমি। আর যাই হোক, সমস্যা বিষয়টা তোমার সাথে থাকা চাই, ব্যাস। বললেই হলো। আপনি সমস্যার রাজা। তাহলে যখন থেকে আমার জীবনে এসেছেন তখন থেকে শুধু আমার জীবনে অদ্ভুত আর কষ্টই পেয়ে গিয়েছি আমি আপনার কাছে থেকে। আমার এমন কথায় যেন মুহূর্তের নিজের চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারেনি। তাই সাথে সাথেই আমার দিকে তেড়ে এসে আমার গাল শক্ত করে চেপে ধরে গাড়ির সাথে পড়ে আমার দিকে হিংস্রভাবে তাকিয়ে থেকে বলে ওঠে, আর আমার কষ্টটা, হ্যাঁ, সেটা কে দেখবে? তোর জন্য যে আমি কতটা ভয়াবহতার ভুক্তভোগী হচ্ছি সেটা, যে আগুন চারদিকে লাগিয়েছিস তুই, সেটা কেনে ভাবে বল? তুই কখনো বুঝতে চেয়েছিস আমার জায়গাটা? আরে আমি তো তোকে... সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই কি যেন ভেবে মুহূর্তেই চুপ করে যান হৃদ খান। পরে আমার চোখে মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ ছেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে পড়ে সামনের দিকে তাকিয়ে থেকে পরে আকাশের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আমার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, ফোনটা সাথে করে নিয়ে আসেনি, তাই আমরা এখানে আটকে পড়ে আছি। কাউকে খবর দিতে পারছি না আমাদেরকে কাউকে খবর দিতে পারছি না আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তাছাড়া নির্জন এলাকা, আশেপাশে কাউকে দেখতেও পারছি না হেল্প নেবার জন্য। উনি এখন কি বললেন সেটা আমার মাথায় ঢুকেনি। আমার কানে শুধু ওনার বলা আগের কথাগুলোই বাজছে। ওনারও কষ্ট আছে, আমি ওনার জায়গাটা বুঝতে পারছি না। আর পরে কথাটা উনি কি বলতে চেয়েছিলেন যেটা হঠাৎ করেই থেমে গেল। ওনার না বলা কথাটা সম্পূর্ণ ওনার শোনার জন্য আমি ওনার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে বলে উঠি, আপনি আমায় কি সেটা বলছেন না কেন? আমার এমন কথায় উনি আমাকে কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। ওনাকে সামনের দিকে হাঁটতে দেখে আবারও আমি ওনার পেছন পেছন ছুটতে থাকি আমার করা প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। ওনার কোনো হেলদোল না দেখে আমি বিরক্তি নিয়ে বলে উঠি, কি হলো বলছেন না কেন আমাকে? আপনি মানে আপনি আমাকে কি? আর আজ আপনি আমার কোনো প্রশ্নের উত্তর দিতে না দিয়ে যেতে পারবেন না। আমি যেতে দিব না আপনাকে। আমি বাধ্য নই কোনো কিছুতে। আপনি বাধ্য। আপনি সব কিছুতেই বাধ্য। কারণ আমি আপনার বিয়ে করাবো। আমার এমন কথায় ওনার কোনো ভাবান্তর হলো না। উনি সামনের দিকে হেঁটে যেতেই আমাকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, মনে আছে সেটা তাহলে তোমার, যে তুমি কারো বিয়ে করা বউ? ওনার এমন কথায় মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি আমি রাস্তায়। ওনার বলা কথাটা আমাকে অশান্ত করে তুলে মুহূর্তেই। উনি কি বলছেন এই কথাটা? যে আমার মনে নেই কোনো কিছু। আমার আর ওনার যতবার দেখা হয়েছে ততবারই উনি আমার সাথে বাজে ব্যবহার করেছে। আমার চিন্তা ভাবনার বাইরে অত্যাচার করেছেন উনি। তারপর উনি আমারই দোষ দিচ্ছেন এখন। আচ্ছা উনি এই কথাটার মানে কি বোঝালো? আমার এমন চিন্তা ভাবনা মাঝেই আমি ভাবুক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থেকে দৌড়ে আবারও গিয়ে ওনার পাশে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে নাক মুখ ফুলিয়ে বলে উঠি, কি বলতে চান আপনি? আমাকে কি বোঝাতে চাইছেন আপনি? বিয়ে সম্পর্কে আপনার নিজ মুখে বলা আপনি শুধু আমাকে সারা জীবন কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছেন, অন্য কিছুই নয়। তাহলে আমি কেন মনে রাখবো, রাখতে যাব বিয়ে নামক কারাগার কথাটা? হুম? আমি তখনও বলেছি, এখনো বলছি, বিয়েটা শুধু তোমার জন্য একটা সাজা নামক কারাদণ্ড হবে, অন্য কিছু না। আর সেই কারাদণ্ডে তোমাকে সর্বোচ্চ অত্যাচার করতে পিছু পা হব না আমি।
তবে এত কিছুর পরও আমাদের বিয়েটার মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব আছে। আর সেটা কি তুমি খুঁজে বের করো। ওনার এমন কথায় আমি আবারও নাক ফুলিয়ে বলে উঠি, পারবো না। আমি কোনো কিন্তু খুঁজে বের করতে পারবো না। আমার না আপনাকে চাই, আর না আপনি বিয়েটা, আর না আপনার অত্যাচার নামক কারাদণ্ডটা। আপনি জড়িত কোনো কিছুই চাই না আমার। তোমার চাওয়া পাওয়ার উপর কোনো কিছুই ভীতিকর নয়। ওনার এমন কথায় আমিও শক্ত গলায় বলে উঠি, অবশ্যই ভিত্তি করে। আর আপনি আমায় পাচ্ছেন কোথায় অত্যাচার করার জন্য? আমি তো আপনার ভাইকে বিয়ে করছি 1 মাসের মধ্যেই। সেই বাঁচাবে আমায় আপনি নামক কারাদণ্ড থেকে। আমার এমন কথায় হঠাৎ থেমে যান উনি। পরে ঘাড় ঘুরিয়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আবারও সামনের দিকে ঘুরে হাঁটতে হাঁটতে শান্তভাবে বলে ওঠে, তাই খুব সহজ, তাই না? হুম, সবটাই সহজ। আর আমি আপনার ভাইকে বিয়ে করেই ছাড়বো, তাও আপনার চোখের সামনে, দেখে নিয়েন আপনি। আচ্ছা, আচ্ছা, কথাটা শুনে ভ্রু কুঁচকে এলো আমার। উনি এত সহজেই সবকিছু মেনে নিচ্ছে, কোনো রকম রিয়াক্ট কেন করছে না? উনি তো সহজে কোনো কিছু মেনে নেয় না, তাহলে আমার বিয়েটা কেন মেনে নিচ্ছে? আমাকে কেন এত সহজেই ছাড় দিচ্ছেন সে? আচ্ছা, ওনার এমন শান্তভাবে সবকিছু মেনে নেওয়ার পেছনে বড় কোনো কারণ লুকিয়ে নেই তো? পরে আবার আমার মাথায় কোনো বড় বোমা ফাটাবে না তো আবার? আল্লাহ! আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আমি ওনার দিকে। ওনার কোনো রকম কোনো হেলদোল না দেখে আমি খানিকটা সন্দেহ করে বলে উঠি, আপনি এখন এতটা ভালো সেজে পরে আবার বোমা ফাটাবেন না তো আমার মাথায়? আমার এমন কথায় উনি খানিকটা মজা সুরে বলে ওঠে, তোমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ঝগড়াটে হয় জানতাম, কিন্তু তোমরা যে বেশি বুঝো সেটা তো জানা ছিল না। আসলে তোমরা বেশি না বুঝলে ঝগড়াটা হচ্ছে কোথায় থেকে। ওনার এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসীকে ঝগড়াটে বলছে, আর সেটা আমি এমনি এমনি মেনে নিব? ছেড়ে দিব ওনাকে আমি? মোটেও না। আমরা মোটেও ঝগড়াটে না। অত্যাচার বাসীর তো এই হৃদ খান কথায় কথায় বাজে কথা শোনায়, খারাপ আচরণ করে। কথাগুলো ভেবেই আমি খানিকটা রেগে তেজি সুরে বলে উঠি, এই একদম আমাদেরকে ঝগড়াটে বলবেন না। আর আপনাকে কে বলেছে আমরা ঝগড়াটে? হ্যাঁ, কেন লাগে বুঝি? একদমই না। আগে বলুন, কে বলেছে আপনাকে যে আমরা ঝগড়ুটে? তার মানে তুমি মানছো তোমরা ঝগড়াটে? একদমই না। আমার এমন নাকচ সুরের কথা শুনে উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে থেকে আমাকে খ্যাপাতে বলে ওঠে, কিন্তু টিভিতেও তো বলে উল্টোটা, তোমরা নাকি খুব বেশি ঝগড়াটে। সব সময় তো তাই বলে থাকে তোমাদের কথা। ওনার এমন কথায় তেলে বেগুনে জ্বলে উঠলাম আমি। কিরকম বাজে টিভি দেখেন উনি? এমন টিভি পায় কই যেখানে আমাদের সম্পর্কে বাজে কথা বলে বেড়ায়? কথাগুলো ভেবেই আমি খানিকটা রাগ নিয়ে ওনাকে শাসিয়ে বলে উঠি, তাই তাহলে আজকে থেকে আপনার টিভি দেখারই কোনো দরকার নেই। যেখানে এমন বাজে কথা বলে ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে, সেটা তো আগেই বাদ। কোথা থেকে নিয়েছেন এমন বাজে টিভি যেখানে শুধু ব্রাহ্মণবাড়িয়া নিউজ দেখায়? এর থেকে তো আমাদের টিভিটাই ভালো, কোনো বাজে নিউজ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে। তাই তাহলে তো তোমাদেরকে টেলিভিশনটাই নিতে হবে আমার যৌতুক হিসেবে। বিয়েটা তো করেই নিয়েছি অনেক আগে, এবার যৌতুক হিসেবে তোমার বাবার টেলিভিশনটা নেই। মেয়ে নিব, যৌতুক নিব না, তা কি হয় নাকি? আমি আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীকে নিয়ে চিন্তায় এতই চিন্তিত বিমোহিত ছিলাম যে উনি কি বলছেন বিষয়টা না বুঝেই আপন মনে উত্তর করে বসি, সেটাই। আপনি আমাদের বাড়ি টিভিটাই নিয়ে নেবেন কেমন? ওটাতে সব ভালো ভালো নিউজ দেখায়, ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে কোনো বাজে কথা বলে না। আর আপনি জানেন কতগুলো চ্যানেল আমাদের টিভিতে? না তো, কতগুলো আসে আর না বলে জানবো কি করে? সব কিছু তো আপনিই জানেন। জানি তো, দাঁড়ান আপনাকে বলছি। আমাদের টিভিতে অনেকগুলো চ্যানেল আছে। সেজন্যই তো তোমার বাবার টিভিটা যৌতুক হিসেবে নিব আমি। মানে? কিছু না। মানে আপনি তো, উনি আমাকে কিছু বলতে না দিয়ে শক্ত গলায় গম্ভীর মুখে বলে ওঠে, নো মোর ওয়ার্ড। ওনার শক্ত গলায় কথা শুনে মুহূর্তেই আমি চুপ করে যাই। নিজের মুখে তালা এঁটে ওনার সাথে তাল মিলিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। শুনো রাস্তা ধরে প্রায় 1 ঘন্টা যাবৎ হেঁটে চলেছি আমি আর রিদ খান। আশেপাশে না আছে কোনো রকম গাড়ি, আর না আছে কোনো মানুষজন। যেদিকে দৃষ্টি যায় সেদিকেই শুধু
জনশূন্য হয়ে আছে। সবকিছু কেমন নীরব নিস্তব্ধতা ছেয়ে আছে চারিদিকে। এমন নীরব নিস্তব্ধতার মাঝে হেঁটে চলেছি আমি আর উনি, কারো মুখেই কোনো কথা নেই আপাতত। উনি চারপাশটা বোঝার চেষ্টা করছে আর আমিও ওনার মতিগতি বোঝার চেষ্টা করছি। তবে এমন নিস্তব্ধতার মাঝেও পরিবেশটা চোখ জুড়ানো সৌন্দর্যে ভরপুর। আমি ওনার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা ঘুরে ঘুরে সবটা পর্যবেক্ষণ করেই চলেছি এক মনে। আমার এমন পর্যবেক্ষণ করার মধ্য দিয়েই খুশিতে গদগদ হয়ে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ইস, চারপাশটা কি সুন্দর তাই না? আমার এমন খুশিতে নেচে ওঠা দেখেও উনি কোনো কথা না বলে চুপচাপ সামনের দিকে এক মনে হেঁটে চলে যেতে লাগলো। আমি ওনাকে এমন করে হাঁটতে দেখে গাল ফুলিয়ে ওনার পেছন পেছন হাঁটতে থাকি। কিছু দূর যেতেই আবারও আমি ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আমি আর পারছি না হাঁটতে, খুব ক্লান্ত হয়ে পড়েছি আমি। কিছু একটা করুন না প্লিজ। আপনি না দ্য হৃদ খান। আমার এমন কথায় উনি আমার দিকে এক পলক তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। পরে সামনের দিকে তাকাতে তাকাতে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তাই? তা ম্যাডামের জন্য কি করতে পারি বলুন? আপনি বললেন এই ঘন জঙ্গলের কোনো জঙ্গলির হাতে আপনাকে তুলে দিতে পারে অনায়াসেই। পরে বাজাতে থাকবেন তাদের সাথে ঢোল। দুই পাগলে কোম্পানিটা ভালো আসবে। ইস, আমিও মনে মনে এমনটাই চিন্তা ভাবনা করছিলাম। তবে সেটা কোনো জঙ্গলির সাথে না, আপনার সাথে নিজেকে চিন্তা করছিলাম। আমার এমন কথায় উনি কপাল কুঁচকে আমার দিকে তাকায়। ওনাকে এমন করে তাকাতে দেখে আমিও দমে যাইনি, উল্টো খানিকটা লজ্জা নিয়ে আস্তে করে বলে উঠি, হুম, আপনাকে নিয়েই চিন্তা করছিলাম এতক্ষণ। আসুন না, আমরা এই ঘন জঙ্গলের মধ্যে একটা ঘর বানিয়ে সেখানে আমি আর আপনি থাকবো। আপনি রোজ আমায় কাঠ কেটে বিক্রি করে চাল ডাল দুধ ফল এগুলো নিয়ে আসবেন, আর আমি সেগুলো ভালো করে রান্না করে দিব আপনাকে। আর আপনি সেগুলো বসে বসে আমাকে খাওয়াবেন। আমার খাওয়া শেষ হয়ে গেলে আপনি সেগুলো পরিষ্কার করে রাখবেন রান্নাঘরে, যেন যেমনটা আম্মু করে রাখে সেইভাবে। পরে আবার আপনি উম, কাট কাটতে যাবেন যখন, তখন ইস, আমি তো ভাবতেই পারছি না আমাদের একটা সুন্দর সংসার হবে এই জঙ্গলের মাঝে। ওয়াও! আমাকে এমন কথায় বলতে দেখে উনি খানিকটা তাকিয়ে থেকে ব্যঙ্গ করে আমার উদ্দেশ্য করে বলে ওঠে, তা আপনার এমন সুন্দর সংসারের মধ্যে আমার খাওয়াটা কখনো রুটিনে আছে নাকি? এমনি এমনি না খাইয়ে শুকিয়ে মারার প্ল্যানিং করে আছেন আপনি? ওনার এমন কথায় আমি ওনার দিকে তাকিয়ে থেকে আদরের সুরে বলে উঠি, আছে তো, আপনাকে না খাইয়ে শুকিয়ে মারবো আমি কেন? অবশেষে আমার খাবার জুটবে তাহলে? হুম, আপনাকে আমি রোজ আনারস আর দুধ খেতে দিব। আমার এমন কথা শুনে উনি মুহূর্তেই দাঁড়িয়ে যায় মাঝ রাস্তায় হাঁটা থামিয়ে। পরে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, রোজ দিতে হবে না এত কষ্ট। রোজ দিতে হবে না আপনাকে এত কষ্ট করে। এই খাবার একদিন খেলে পরের দিন সোজা আমাকে উপরেই পাবেন আপনি। আমাকে বললেই হতো খাবার দিবেন না আপনি, শুকিয়ে মারার প্ল্যান আছে আপনার। পড়ন্ত বিকেল, সূর্যটাও পশ্চিম আকাশে খানিকটা ঢলে পড়েছে। চারপাশের নিস্তব্ধতায় ছেয়ে গেছে গভীরভাবে। কারণ আমাদের আশেপাশে মানুষজন আছে বলতে আমি আর উনি মানে হৃদ খান আছি। আমরা হাঁটতে হাঁটতে কাউকে কোথাও না পেয়ে আবারও গাড়ির দিকে ফিরে যাচ্ছি। আমরা এই মুহূর্তে আপাতত গাড়িটিই সেফ নিবাস বলে মনে হচ্ছে আমাদের। যদি কেউ গাড়িটি দেখে এগিয়ে আসে আমাদের হেল্প করার জন্যে, সেই আশায় আমরা বর্তমানে যেখানে আটকা পড়েছি সেখানে গাড়িটি নিয়ে সেখানের আশেপাশের পরিবেশটা শুধু জঙ্গল টাইপই মনে হচ্ছে। অসংখ্য গাছপালায় ভরপুর হয়ে আছে এইখানটায়। আমি ওনার সাথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পেছন থেকে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, আচ্ছা, এই হাঁটাহাঁটি পর্বটা কবে শেষ হবে আমাদের? উনি আমার দিকে এক পলক তাকিয়ে থেকে বিরক্তি নিয়ে বলে ওঠে, তুমি কি চুপ করবে? আমি চুপ করলে আপনার কি হবে? তুমি চুপ করলে আপাতত আমার ভালোই হবে। কেন? তুমি চুপ করলে কি আমি ভেসে যাব নাকি? আপনি ভাসবেন কেন? আপনি ভাসলে আমার কি হবে বলুন তো? তোমার সবটাই ভালো হবে। ঝামেলা ছাড়াই বিয়েটা করে নিতে পারবে রুদ্রকে। সেটাই তো কথা। বিয়েটা তো আমি আপনার সামনেই করতে চাই, আড়ালে নয়। আমার কথায় উনি আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, স্বেচ্ছায় ফাঁসাতে চাও?
তার এমন কথায় আমি হালকা মুচকি হেসে ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে সামনের দিকে তাকিয়ে থেকে রহস্যময় ভাব নিয়ে বলে উঠি, নিজে ফাঁসতে কে এসেছে? আমি তো ফাঁসাতে এসেছি। কে জানে কোথাকার জল কোথায় গিয়ে গড়ে। আমার এমন কথায় উনি হাঁটা থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে অবুঝের মতো করে বলে ওঠে, মানে? ওনাকে হঠাৎ থামতে দেখে আমি হালকা হেসে ওনার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলে উঠি ফিসফিস করে কানে কানে, আমার বিয়ে। তাই? খুব ইচ্ছা বিয়েটা করার। চোখ মুখে খুশির ভাবটা টেনে সামনের দিকে ঘুরতে ঘুরতে বলে উঠি, খুবই। আচ্ছা, গাড়ির পাশে দাঁড়িয়ে আছি আমি, আমার থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছেন উনি। আমি শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে থাকলেও উনি বেশ রেগে মেগে ফায়ার হয়ে আছে মাঝ রাস্তায় দাঁড়িয়ে। ওনার রাগের একমাত্র কারণ হলো সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখনো কারো দেখা পাইনি আমরা হেল্প নেওয়ার জন্য। এখানে আর কতটা সময় এভাবে বসে থাকবো আমরা, সেটা নিয়ে উনি বেশ রেগে আছে। তবে ওনার এমন রাগটা নিয়ে আমার আপাতত তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ এই পরিবেশটা আমার বেশ মনে ধরেছে, তাই এখানে থাকতেও ভালোই লাগছে আমার। আমি গাড়িতে হেলান দিয়ে বারবার ওনার দিকে তাকাচ্ছি গোল গোল চোখে। উনিও যে আমার দিকে একদমই তাকাচ্ছে না তা কিন্তু নয়, উনিও তাকাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আমি একটু বেশি তাকাচ্ছি। কিন্তু কোনো রকম কথা বলতে পারছি না ওনার সাথে, কারণ উনি আমায় হুমকি বার্তা শুনিয়েছেন যে আমি কোনো রকম কোনো কথা বললে আমাকে বেঁধে এই জঙ্গলের মধ্যে কোথাও একটা ফেলে যাবেন। তাই বাধ্য হয়েই মুখে হাত দিয়ে চুপ থাকতে হচ্ছে আমায়। কিন্তু এতটা কষ্ট করেও চুপ থাকতে পারছি না আমি, কারণ আমার প্রচুর পেটে ক্ষুধা পেয়েছে। তাই বাধ্য হয়ে অন্য হাত দিয়ে পেট চেপে ধরে ওনাকে গোমড়ানোর শব্দে পেছন থেকে ইশারা করে ডাকছি আমার সমস্যাটা বোঝানোর জন্যে। আমার এমন শব্দ ওনার কানে যেতেই উনি পেছন ঘুরে আমার দিকে তাকায়, পরে আমাকে এমন করতে দেখে কপাল কুঁচকে বলে ওঠে। কি? ওনাকে আমার দিকে তাকাতে দেখে আমি এক হাতে ঠোঁট চেপে ধরে অন্য হাতে পেটে ইশারা করি। আমার ইশারা কিছু না বুঝতে পেরে বিরক্তি নিয়ে বলে ওঠে, বলবে তো কি হয়েছে। ওনার এমন কথায় আমি নিজের পেট চেপে ধরা অবস্থায় ওনাকে নিজের পেটের দিকে আবারও মাথা নাড়িয়ে ভালো করে ইশারা করে বোঝাই কি হয়েছে। আমার এমন দেখানোর সাথে সাথে উনিও আমার পেটের দিকে তাকিয়ে থেকে কিছুই বুঝতে না পেরে আমার দিকে তাকায়, পরে ভ্রু কুঁচকে বলে ওঠে, কি সমস্যা? আর কথা বলছো না কেন তুমি? ওনার এমন কথায় আমি আস্তে করে নিজের ঠোঁট থেকে আঙুলটা সরিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে গাল ফুলিয়ে অসহায় ফেস করে বলে উঠি, আপনি বলেছেন কথা বলে আমাকে এখানে এই জঙ্গলের মধ্যে রেখে যাবেন হাত পা বেঁধে, তাই তো ইশারা করে বোঝাতে চাইছি কি সমস্যা। আমার এমন কথায় উনি চোখ মুখ খানিকটা টান টান ভাব করে মাথা নাড়িয়ে অবিশ্বাস্য গলায় বলে ওঠে, আনবিলিভেবল। প্রয়োজনের সময় আপনার মুখটা চলে না, হ্যাঁ? তখন আপনার নানান ইশারা অবলম্বন করতে হয় বোঝানোর জন্য, কিন্তু অকারণে ঠিকই চলে আপনার ননস্টপ বকবক। আমি বকবক করি? কেন? কোনো সন্দেহ আছে তোমার? দেখুন, এখন কিছু দেখতে পারবো না, পরে দেখে নেব নে। সেটা তো আপনাকে দিয়ে হবে না। তাই? আসো দেখাই আমি কি পারি আর না পারি। মুখ ফসকে বলে ফেললাম কথাটা। এই না না, আমি তো মজা করছিলাম, আপনি এতটা রেগে যাচ্ছেন কেন? আমার এমন কথায় উনি উপেক্ষা করে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলে ওঠে, আমি কিন্তু মোটেও মজা করছি না এখন। বিয়ে করা বউ, আর বউকে আমি আদর করব না তা কি হয় নাকি? আসো, কাছে আসো। ওনাকে আমার দিকে অগ্রসর হতে দেখে আমি সাথে সাথেই 2 কদম পিছিয়ে গিয়ে খানিকটা সাহস নিয়ে দ্রুত তাড়া দিয়ে ওনাকে ভয় দেখানোর জন্য বলে উঠি, এই দূরে থাকুন আমার থেকে। কি সাংঘাতিক বাজে লোক রে বাবা, আমার কাছে আসলে আমি একদম মেরে দিব আপনাকে। আপনি তো জানেন না আমার কতটা শক্তি আছে। আমার এমন কাজে উনি আরো উৎসাহিত হওয়ার ভাব নিয়ে এগোতে এগোতে বলে ওঠে, তাহলে তো ভালোই হয়, তোমার এই শক্তিটা কাজে দিবে আমার জন্য এখন। এই কাছে আসবেন না, আমি কিন্তু মেরে গুম করে দিব আপনাকে ওই জঙ্গলের মধ্যে। আচ্ছা, সমস্যা নাই। কিন্তু আমি কিন্তু আপনাকে জেলে দিব, পুলিশ কেস করব বলে দিলাম। তাই? পুলিশকে গিয়ে কি বলবে? যে আমার স্বামী আমাকে আদর করছে, বেশি বেশি আদর করছে, আর তার জন্য আমি পাগল, আপনাদের কাছে নালিশ করতে এসেছি আমার স্বামীর নামে, এটা বলবে?
তখন পুলিশ তোমার কেসটা না নিয়ে উল্টা তোমাকেই বলবে যে তুমি পাগল। ওনার এমন কথায় আমি আর নিজেকে ধরে রাখতে না পেরে টলমলো চোখে ওনার দিকে তাকিয়ে থেকে চাপা সুরে বলে উঠি, আপনি এমন কেন করছেন আমার সাথে? আমার টলমলো চোখ দেখে উনিও থেমে যায়, পরে আমার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে বলে ওঠে। সমস্যা শেষ হয়ে গেছে তোমার, বকবক করছো যে? ওনাকে স্বাভাবিক কণ্ঠে কথা বলতে দেখে আমিও নিজেকে সাথে সাথে স্বাভাবিক করে দ্রুত বলে উঠি, না না, শেষ হয়নি, আছে তো। তাহলে বলছো না কেন? ইয়ে মানে আমার ইয়ে পেয়েছে। ইয়ে কি আবার? ওনার কথা আমি এবার নিজের দুই হাত দিয়ে পেট চেপে ধরি। আমাকে এমন করতে দেখে উনি সাথে সাথে কপাল কুঁচকে বলে ওঠে, তোমার পেটে সমস্যা হচ্ছে নাকি? তোমাকে এই পরিবেশে কোথায় নিয়ে যাব আমি? ওনার কথার মানে বুঝতে পেরে আমি নাক মুখ ছিটকে দ্রুত বলে উঠি, ছি ছি, আপনার কি বাজে চিন্তা, বাথরুম পায় নাই আমার কখনোই। মানে সবার হয়, তোমার হয় না। তুমি যে এত এত খাও, এগুলো যায় কই তোমার? সমস্যা হয় না তোমার থাকতে? আরে না, হয় তো আমার। কি হয় তোমার? আপনি যা বোঝাতে চাইছেন তাই। কি বোঝাতে চাইছি আমি? উফ, আপনি যা এখন আমাকে বললেন সেটাই আর কি। কি বলেছি তোমাকে? ওনার এমন কথা পেঁচানো দেখে আমি রেগে মেগে চোখ বন্ধ করে উচ্চস্বরে চিৎকার করে বলে উঠি, আমার বাথরুম হয় হয়, উফ, হয় তো। গাড়ির পেছনে সিটে বসে আছি আমি। ড্রাইভারের সাথে সামনের সিটে বসে আছে আসিফ নামক ওনার বিশিষ্ট পদার্থ ব্যক্তিটি। গাড়িটা আপন গতিতে ছুটে চলেছে আমার বাড়ির দিকে। আমি চুপচাপ শূন্য অনুভূতি নিয়ে বসে আছি। আপাতত কোনো কথা বলার ইচ্ছে নেই। আমার কেন জানি নিজের ভেতর থেকে একটা খারাপ লাগা কাজ করছে। হয়তো ওনার বলা কথার জন্য এখনো এমনটা লাগছে আমার। ওনার বলা কথাগুলো আমায় এখনো জ্বালাচ্ছে, গভীরভাবে জ্বালাচ্ছে। আমার সচরাচর এমনটা কখনো হয়ে থাকে না। কোনো বিষয় নিয়ে আমি বেশিক্ষণ ধরে মন খারাপ করে রাখতে পারি না। বিষয়টা আমি অল্পতেই ভুলে যাই, সেটা যত বড়ই হোক না কেন। কিন্তু এখন কেন পারছি না ওনাকে ভুলে যেতে? হয়তো ওনার করা অদ্ভুত আচরণগুলোর জন্য। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওনার সাথেই মাঝ রাস্তায় জ্যামে আটকে ছিলাম আমি। ওনাকে এতটা বিরক্ত করার পরেও উনি আজকে আমার সাথে কোনো খারাপ আচরণ করলো না। শেষ দিকে করেছে বাজেভাবে, পরে আমায় ওনার ভাইয়ের সাথে বিয়েটা করে নেওয়ার জন্য বলে গেছেন সরাসরি। এই মুহূর্তে উনি আমার সাথে নেই। উনি অন্য গাড়ি নিয়ে ওনার নিজ অবস্থানে ফিরে গেছেন অনেক আগেই। আর আমাকে আসিফের সাথে সেফলি বাসায় পৌঁছিয়ে দিয়ে হচ্ছে। আসিফ ঘন্টাখানেক আগেই আমাদের খুঁজে পেয়েছে। আমরা যখন রাস্তায় আটকা পড়ে কোনো রকম হেল্প পাচ্ছিলাম না, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তখনই আসিফ আমাদেরকে খুঁজতে খুঁজতে রাস্তায় আটকে থাকা অবস্থায় পেয়ে যায়। মানে যখন ওনার সাথে কোনো রকম কন্ট্রাক্ট করতে পারছিল না, তখন ওনাকে খোঁজার অনুসন্ধান জারি রেখে উনি যেই রাস্তা ধরে গাড়িটি নিয়ে বের হয়েছিল, আসিফও ওনাকে খোঁজার জন্য ঠিক একই রাস্তা ধরে বডিগার্ড নিয়ে বের হয়। তাই আমাদের অতি সহজেই রাস্তায় আটকে থাকা অবস্থায় পেয়ে যায়। আসিফ দুটো গাড়ি নিয়ে আসায় একটাতে আমাকে আর আসিফকে পাঠানো হলো, অন্যটাতে উনি চলে যায়। আর ওনার আটকে পড়া গাড়িটা ড্রাইভার দিয়ে গ্যারেজে পাঠানো হয়। আসিফ আসার সাথে সাথেই উনি আসিফের সাথে কি যেন একটা কথা বলে আমাকে কিছু না বলেই চলে যাচ্ছিল। আমি ওনাকে এমন করতে দেখে পেছন থেকে ডেকে বলে উঠি, বাই না বলেই চলে যাচ্ছেন? আমার এমন কথায় উনি আস্তে করে পেছন ফিরে তাকায় আমার দিকে, পরে দায়সারা ভাব নিয়ে সোজা সাপটা উত্তর দিয়ে বলে ওঠে, বাই। ব্যাস। আমার কথায় কপাল কুঁচকে এলো ওনার। উনি আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে তিক্ত গলায় উস্কো মেজাজে বলে, তো আরও কিছু শুনতে চাও নাকি তুমি? তোমার মতো মেয়েকে 3 ঘন্টা যাবৎ টলারেট করে এসেছি আমি, আর সেটাও দায়ে পড়ে। নয়তো তোমার মতো মেয়েকে আমার চারপাশে ঘোরার সুযোগও পাই না। আমার চারপাশে ঘোরার জন্য টপ লেভেলের যোগ্যতা লাগে, সব কিছুতে ইনফ্যাক্ট। আর যেটা তোমার নেই। আর তোমার সাথে থেকে এমনিতেই পাগল হয়ে গেছি আমি। আরও পাগল বানানোর জন্য তোমার সাথে আরও কিছুক্ষণ রাখতে চাও নাকি আমায়? ওনার এমন কথায় মুহূর্তেই চোখে জল চলে আসে আমার। এতক্ষণ তো উনি ভালোই ছিল, হঠাৎ করে কেন আমাকে আমার অবস্থান বোঝাতে চাইছে? আমি ওনার দিকে তাকিয়ে থেকে কান্না আটকানোর চেষ্টা করে চাপা স্বরে প্রতিবাদী গলায় বলে উঠি, আমায় 3 ঘন্টা যাবত রেখে রাখার জন্য ধন্যবাদ আপনাকে।
আর হ্যাঁ, আমার অবস্থা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা না করলেও চলবে। তো কে করবে? রুদ্র? ও, তোমার তো আবার বড়লোক ঘরে বিয়ে হচ্ছে। কংগ্রাচুলেশনস। বড়লোক স্বামী পেয়ে যাচ্ছ তুমি। তোমার অবস্থান তো এমনি এমনি চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাকে তো আর কষ্ট করতে হচ্ছে না। সো লাকি। তোমার মতন এমন কপাল কয়জনের হয় বলো? এখন তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে আমার লাইফ থেকে দূর হও। ওনার এমন সব কথায় আমি ভেতর থেকে রাগে ফেটে যাচ্ছি। উনি আমার সাথে কেন এমন বাজে কথা বলছেন সেটা একমাত্র উনিই জানেন। আমি কি এমন করেছি ওনার সাথে যে উনি পদে পদে আমায় অত্যাচার নয়তো ছোট করে কথা বলে? আমি ওনার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলি, আমার কোনো রকম শখ নেই আপনার মতো বাজে লোকের ফেসটাও দেখার। আর আমি কাকে বিয়ে করব সেটা আপনাকে বলে করব না অবশ্যই। আর বাকি রইল আমাকে নিয়ে চিন্তা ভাবনা করা, সেটা অনায়াসেই রুদ্রই করে থাকবে। কারণ কিছুদিন পর তো আমার বিয়ে করা স্বামী হবে উনি। স্বামীর কথাটা বলার সাথে সাথে মুহূর্তের মধ্যেই যেন উনি তেলে বেগুনে জ্বলে ওঠে। নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে লাল লাল চোখে আমার দিকে রাগী ভাবে তেড়ে আসতেই আসিফ পাশ থেকে দ্রুত এগিয়ে এসে ওনার পথ আটকে কিছু একটা বলে কানে কানে। যা শুনে উনি মুহূর্তেই আমার দিকে রাগী ভাবে তাকিয়ে থেকে হন হন করে গাড়ি নিয়ে চলে যায়। আর আমি আসিফকে নিয়ে চলে আসি অন্য গাড়িতে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে এমন সব চিন্তা ভাবনা করে নিয়ে আস্তে করে উঠে বসি আমি। পরে এক পলক সামনে আসিফের দিকে তাকিয়ে থেকে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকাই শূন্য চোখে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হঠাৎ করে পাশ থেকে উচ্চ স্বরে আমার ফোনটা বেজে ওঠে লাউডলি। কে ফোন করেছে না দেখে আমি কলটা রিসিভ করে আস্তে করে কানে ধরতে কেউ ফোনের ওপর পাশ থেকে উদ্বিগ্ন হয়ে দ্রুত বলে ওঠে। কণ্ঠটা বেশ অপরিচিত হওয়ায় কপাল কুঁচকে তাকাই ফোনটার দিকে। কে হতে পারে বিষয়টা জানার জন্য আবারও ফোনটা কানে ধরি। আমি কিছু বলতে যাব তার আগেই ওপাশ থেকে ব্যক্তিটা খানিকটা শান্ত ভঙ্গিতে বলে ওঠে, ও আচ্ছা আপনি। ওনার কথায় বুঝতে পারি ওনার সাথে হৃদ খানের কথা হয়েছে। রুদ্র হৃদ খানের থেকেই জানতে পেরেছে যে আমি এতক্ষণ ওনার সাথেই ছিলাম। কিন্তু আমি কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম সেটা জানে না রুদ্র। তাই শুরু থেকে সবটা খুলে বলি রুদ্রকে, কিভাবে হৃদ খানের গাড়িতে পৌঁছালাম। কিন্তু হৃদ খানের বলা বাজে কথাগুলো বলিনি আমি রুদ্রকে। সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুদ্র পরে শান্তভাবে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, ওনার এমন কথায় আমি আস্তে আস্তে করে ছোট শব্দে বলে উঠি, হুম। রাস্তায় দাঁড়িয়ে আছি আমি। দুপুর 1:10 বাজে। ভার্সিটি শেষ করে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য দুই পাশে চোখ বুলাচ্ছি। আমার পঞ্চবান্ধবীরা কেউ আপাতত আমার সাথে নেই। ওরা এখনো ভার্সিটিতেই আছে, ক্লাস করছে। তাহলে বলতে পারেন ওরা ক্লাস করছে আর আমার ক্লাসটা শেষ হলো কি করে, তাই তো? বলছি, আজকে বাসায় তাড়াতাড়ি যেতে বলেছে আম্মু, ভাবির বাসায় যাওয়ার জন্যে। তাই আমি বাকি ঘন্টাগুলো না করেই বাসা দিকে ছুটে চলেছি। কাঠপোড়া রোদের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে অনাকাঙ্ক্ষিত রিক্সাটি পেয়ে গেলাম আমি। রিক্সা উঠতেই রিক্সাটি আপন গতিতে চলতে লাগলো আমাদের বাসার দিকে। আমি রিকশায় বসে রোদে তাপে দগ্ধ হয়ে বিরক্তি নিয়ে নিজের এক হাত মাথার উপর রেখে অন্য হাতে ফোন টিপছি। এমন অবস্থায় কিছুক্ষণ রিকশার বসে থাকার পর হঠাৎ করেই রিকশাটা থেমে যায় মাঝ রাস্তায়। আকস্মিকভাবে হঠাৎ করেই রিকশা থামার কারণে আমি খানিকটা সাথে সাথে সামনের দিকে ঝুঁকে পড়ি। আমার সামনের দিকে ঝুঁকে পড়ার কারণে হাত থেকে ফোনটা রাস্তায় পড়ে যায় সাথে সাথে। সম্পূর্ণ বিষয়টা বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগে আমার। পরে বিষয়টা বুঝতে পেরে রাগী দৃষ্টিতে তাকাই রিক্সাওয়ালা মামার দিকে। এমন করে কেউ রিক্সা চালায় নাকি আজব? আজ ওনার জন্য অ্যাক্সিডেন্ট হতে হতে বাঁচলাম। রেগে মামার দিকে তাকাতেই চোখ পড়ল রিক্সা মামার অপরাধী দৃষ্টি, যা আমার দিকে নিক্ষেপ করা। আমি ওনার এমন দৃষ্টি উপেক্ষা করে ওনাকে কিছু বলতে যাব তার আগেই মামা আমায় বলল, আপাজান মই কিছু করি নাই কা, দেখেন সামনে কাইজা লাগতাছে, এই লিগা মোর গাড়ি থামাইতে আইছে। রিক্সা মামার আজগুবি কথা শুনে কৌতূহল চোখের সামনের দিকে তাকায় আমার। সামনে কিছু মানুষের মারামারি বিষয়টা চোখে পড়লো আমার। আমাদের থেকে খানিকটা দূরে অনেকগুলো মানুষকে মারামারি করতে দেখে কৌতূহল নিয়ে রিক্সা মামাকে প্রশ্ন করে বলি, সামনে কিসের ঝগড়া চলছে মামা? আপাজান মই কেমনে কমু হেগো কারা কাইজা লাগতাছে। রিক্সা মামা এমন কথায় বিরক্তির সাথে সাথে একরাশ কৌতূহল জাগে মনের মধ্যে, সাথে সাথে চরম ইচ্ছাটাও জেগে ওঠে মনের মধ্যে যে সামনে কি হচ্ছে সেটা দেখার।
আমি এমন আগ্রহর সাথে সামনের দিকে তাকাতে তাকাতে রিক্সা থেকে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে সামনের দিকে 2 কদম এগিয়ে যেতেই পেছন থেকে মামার নিষিদ্ধ সুরে বলে ওঠে,